ভাবনার মাঝেই চোখ পড়ল গেটের দিকে। বসার স্থান থেকে মেইন গেটটা ভালোই দেখা যায়। একটা ছেলে রিকশা থেকে নেমে দাঁড়িয়েছে। অর্থীদের বাড়িটা মেইন রোডের সাথে মেশানো নয়, বরং মেইন রোড থেকে ভেতরের দিকে। মেইন রাস্তা থেকে তাদের বাড়ি অবধি একটা রাস্তা আছে, তা তাদের নিজেদের তৈরি। আর আত্মীয় স্বজন যারা সবারই প্রায় গাড়ি আছে। বাড়ির সামনে রিকশার দেখা খুব কমই মিলেছে। তাই তো অর্থী একটু অবাক হলো বটে। সেদিকে তাকিয়ে ছেলেটাকে চেনার চেষ্টা করল। ছেলেটা ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই অর্থীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। যার জন্য দেবদাসী সে যে মন খারাপ করে বসে আছে, সেই ছেলে তাদের বাড়ি কি করছে? অবাকের তাড়নায় ভুলতেই বসেছিল ছেলেটার একমাত্র বোন এ বাড়িতে বউ হয়ে এসেছে। তাই ছেলেটার এখানে আসা অবাক করার মতো কিছু নেই। নিজের ভাবনা বাদ দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে এসে দাঁড়ালো নির্ভারের সামনে। হঠাৎ সামনে কারো উপস্থিত পেয়ে একটু চমকালো নির্ভার। সামনে অর্থীকে দেখতে পেয়ে হাঁপ ছাড়ল। নির্ভার কিছু বলার আগেই অর্থী শশব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, আপনি এতদিন ভার্সিটিতে আসেননি কেন? নির্ভার ভ্রু কুচকে জবাব দিল, ভার্সিটিতে আসার তো কিছু নেই, আর তাছাড়া আজই মাত্র গ্রাম থেকে ফিরলাম। মায়ের শরীর ঠিক ছিল না, তাই বাড়িতেই ছিলাম। জবাব পেয়ে অর্থীর মনটা একটু শান্ত হলো। এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। ব্লু রং একটা জিন্স, সাথে একটা চেক ফুল হাতা শার্ট, যার হাতা কোনোই অবধি গোটানো। হাতে কিছু ব্যাগ ধরা, হয়তো কিছু সাথে করে এনেছে। অনেকক্ষণ বাসে জার্নি করে আসায় জামাটা জায়গায় জায়গায় কুচকে আছে। চোখে মুখে ক্লান্তির আভাস। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে লেপ্টে আছে। গরমে নাকের ডগায় হালকা ঘামের আস্তরণ জমেছে। অর্থে এসবের মাঝেও যেন একটা নতুনত্ব খুঁজে পেল। নিজের ভাইদের সর্বদা দেখেছে পরিপাটি হয়ে ঘুরতে, দামি দামি পোশাক পরতে, দামি গাড়িতে চড়তে। অথচ সে একটা সাধারণ ছেলের এই সাধারণ বেশ দেখেই যেন নতুন করে প্রেমে পড়ছে। সে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। অর্থেকে এমন করে তাকাতে দেখে নির্ভার গলা খাকড়ি দিয়ে রুক্ষ স্বরে বলল, এই মেয়ে, নজর ঠিক কর, বাড়িতে ভাইব্রাদের নেই? অর্থী চোখ সরালো না, বরং মুচকি হেসে জবাব দিল, না, বাড়িতে ভাইরা কেউ নেই, আর আপনাকেও ভাইয়ের নজরে দেখছি না। এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইল না নির্ভার, তাই তো কথা ঘুরিয়ে হাতের জিনিসগুলো দেখিয়ে বলল, এগুলো মা পাঠিয়েছে, নিশাত, মানে তোমাদের সবার জন্য। তাই অনেক খুঁজে আগে তোমাদের বাড়িতেই এলাম। নিশাত বাড়িতে আছে? থাকলে একটু ডেকে দাও প্লিজ। অর্থে ফট করে বলে দিল, কিন্তু ভাবি তো বাড়ি নেই, সেই সন্ধ্যার পর ফিরবে। এত কষ্ট করে এসে নিজের বোনকে দেখতে পাবে না বিধায় একটু খারাপই লাগলো নির্ভারের। পুনরায় বলে উঠল, আচ্ছা তাইলে তুমি জিনিসগুলো নিয়ে যাও, আর নিশাত ফিরলে বলো আমি এসেছিলাম। অর্থে কি এতই বোকা নাকি? সে মুচকি হেসে ব্যাগ না নিয়েই বাড়ির ভেতরের দিকে যেতে যেতে উচ্চারণ করল, আপনি এনেছেন, আপনি রেখে যান, আমি পারবো না। মেয়েটার চালাকি ঠিক বুঝতে সক্ষম হলো নির্ভার। ইচ্ছে হলো ফাজিল মেয়েটাকে একটা থাপ্পড় লাগাতে। প্রথমবার বোনের বাড়িতে এসেছে, অথচ বোনই বাড়িতে নেই, তাই ভিতরে যেতে একটু লজ্জা লাগছে। অথচ এই মেয়ে বুঝলই না, এত কষ্ট করে এসে এখন আবার জিনিস ফিরিয়ে চলে যাওয়ার মতো মূর্খ নির্ভার নয়। তাই তো লজ্জা ফেলে বাড়ির ভিতরে ঢুকলো। তাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য এই বাড়িটা একটা প্রাসাদ সমতুল্য। নির্ভার একটু ভালো করে তাকিয়ে দেখল। বাড়িটা দোতলা বিশিষ্ট হলেও বিশাল আকারের। বাড়ির পাশের বাগান, পার্কিং সব মিলিয়ে যেন রাজকীয় ভাবসাব। বাড়ির ভিতরে আরও বিলাসিতায় পরিপূর্ণ। ফ্লোর থেকে ছাদ, চেয়ার থেকে শুরু করে টেবিল পর্যন্ত সবই আধিজাত্য মোড়ানো। নির্ভারের নিজেকে এখানে বেমানান লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে গিয়ে দাঁড়ালো। বাড়িতে শুধু অর্থী, রিমি বেগম, সাথী বেগম আর কিছু সার্ভেন্ট আছে। অর্থী তার বড় আম্মুকে ডেকে নির্ভারের সাথে পরিচয় করে দিল। নিজের মায়ের সাথেও পরিচয় করালো। তবে নির্ভারকে নিয়ে তার মায়ের খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না। নির্ভার সবাইকে নম্রস্বরে সালাম জানিয়ে হাতের জিনিসগুলো দিল। রিমি বেগম সালামের প্রত্যুত্তর করে নির্ভারকে বসতে বলে ব্যাগগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেল। ব্যাগগুলোতে কিছু কাটা মাছ, টাটকা সবজি আর দুটো আচারের কৌটা ছিল। রিমি বেগম সেগুলো রেখে দিয়ে জল, মিষ্টি নিয়ে নির্ভারের সামনে রাখল। নির্ভার খেতে না চাইলেও জোর করে খাওয়ালো। খাওয়া শেষ হতেই নির্ভার উঠে দাঁড়ালো। চলে যাবে কথাটা শুনতেই রিমি বেগম অনুরোধ করে বলল, আর একটু থেকে যাও বাবা, নিশাত একটু পরেই চলে আসবে। প্রথমবার এলে, অন্তত রাতের খাবারটা খেয়ে যাও। নির্ভারের এখানে আর থাকতে ইচ্ছে হলো না, তাই রিমি বেগমের অনুরোধ উপেক্ষা করে নরম কণ্ঠে বলে উঠল, আবার কখনো আসবো আন্টি, নিশাতকে বলবেন আমি এসেছিলাম, কষ্ট পাবেন না, আমার একটু তাড়া আছে আজ। তাড়া আছে শুনে আর জোর করল না রিমি বেগম। আবারও আসতে বলে নির্ভারকে বিদায় জানালো। নির্ভার অনুমতি পেয়ে বেরিয়ে এলো। নির্ভার চলে যাচ্ছে দেখে অর্থী দৌড়ে এসে পিছন থেকে ডেকে উঠল, ওই সিনিয়র। ডাক শুনে থেমে গেল নির্ভার। শরীর স্থির রেখে মাথা হালকা ঘুরিয়ে তির্যক দৃষ্টি দিল অর্থীর পানে। ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল কেন ডাকছে। অর্থিকটা নোক কামড়ে ঘাবড়ানো স্বরে মিনমিন করে বলল, আপনার ফোন নাম্বারটা দিন। এই মেয়ে বছরের মধ্যে তো নাম্বার চায়নি, তাহলে এখন চাইছে কেন? কারণ যাই হোক, সে নাম্বার দিতে রাজি নয়। অর্থের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে মেজাজের সহিত বলল, এই মেয়ে, নাম্বার চাইছো কেন? তোমার মনে হয় তুমি চাইলেই আমি দিয়ে দিব? কথাটা কি পিন্স মেরে বলল নির্ভার? আর তাকে নাম্বার দিতে সমস্যা কোথায়? সে কি সামান্য এক নাম্বার পাওয়ারও যোগ্য নয়? কথাটা ভেবে মন খারাপ হলো অর্থের। তা নির্ভারকে বুঝতে না দিয়ে রাগ দেখিয়ে বলে উঠল, আপনার কি মনে হয় আমি নিজের জন্য আপনার নাম্বার চাইছি? বইয়েই গেছে আপনার নাম্বার নিতে।
আমি তো শুধু আপনার বোনের জন্য চেয়েছিলাম। ভাবির কাছে আপনার নাম্বার নেই তাই বলে মুখ ঘুরিয়ে চলে যেতে নিল, তখন পিছন থেকে নির্ভারের কথা শুনে থেমে গেল। অধর কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। নির্ভার বলতেই পারতো আমার বোনের নাম্বার প্রয়োজন হলে মামার থেকে নিয়ে নেবে বা অন্য কারণ দেখাতে পারত, তবে তেমন কিছুই বলল না। হয়তো অর্থির রাগ আত্মস্বরের পিছনে খারাপ লাগার রেশটা দেখতে পেয়েছিল বা অন্য কিছু, কারণ সেই জানে। তবে পেছন থেকে নিজের নাম্বারটা মুখে বলা শেষ করে অর্থের উদ্দেশ্যে একটা বাক্য আওয়াড়ল। নাম্বার স্মরণে রেখো, তবে তার শুধুই আমার বোনের জন্য। তুমি মেয়ে ভুলেও আমাকে কল করার চেষ্টা করো না। আজ পূর্ণিমা, আকাশটা পরিষ্কার, কোথাও কোনো মেঘের দেখা নেই। তাই তো ধরণীকে দেখে মনে হচ্ছে সহস্র আলোর ঝালকানিতে ভরে আছে। চারিপাশে আলো ঝলমল করছে, বাইরে মৃদু হাওয়া বইছে। সেই মৃদু নির্মল বাতাস আর স্বচ্ছ আলোকছটায় নিজের অঙ্গকে ভিজিয়ে দিতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশাদ। পরিবেশে মুগ্ধ হয়ে বাইরের বাগানে বা বাড়ির ছাদে গিয়ে সময় উপভোগ করার ইচ্ছা জেগেছে নিশাদের মনে। এ বাড়িতে অনেকদিন আসলেও এখনও ছাদে পা দিয়ে দেখেনি। এত রাতে নিশ্চয়ই শাশুড়িমা বাইরের বাগানে যেতে দিবে না, আর ছাদে যাওয়ার কথাও বলতে পারছে না। একাডেমিক পড়ায় মন বসছিল না বিধায় ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। তবে এখন মনে হচ্ছে এখানে আসাটা সার্থক হয়েছে। গ্রামের বাড়িতে থাকতে যখনই পূর্ণিমার দেখা মিলত, তখনই নিজের বাবাকে নিয়ে ছুটে যেত বাইরে জ্যোৎস্না বিলাস করতে। অনেক রাত পর্যন্ত গল্প করে সময় কাটানোর পর ঘরে ফিরত। মা মাঝে মাঝেই রাগ দেখাতো, তবে এসবে দুজনের কোনো ফারাক পড়ত না। বাবার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে ওই জ্যোৎস্নার আলোর মতো এক ঝলমলে হাসি ফুটে উঠল নিশাদের অধর কোণে। সেখানে আরও কিছুক্ষণ একাকী কাটিয়ে রুমে ফিরে এলো। নিচে সবাই আছে, তাদের কাছে যাবে ভেবে রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। নিচে হল রুমে বসে আছে রিমি বেগম, অর্থি আর তার আম্মু। আনিকা বেগমও আছে। মাঝে সময় পেরিয়েছে 2 দিন। পিয়ার্স সেদিনই হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরে গেছিল, কিন্তু আনিকা বেগম রয়ে গেছে। বাপের বাড়িতে আর 2 দিন থাকবে। পিয়ার্সের সাথে হাসপাতালে চোখের দেখা হলেও কথা হয়নি। নিচে সবাইকে গল্প করতে দেখে নিশাদ ভাবনা বাদ রেখে তাদের সামনে এগিয়ে দাঁড়ালো। নিশাদকে দেখতে পেয়েই অর্থি উঠে নিজের ভাবির হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। নিশাদকে পেয়ে আনিকা বেগমও খুশি হয়ে নতুন আঙ্গিকে গল্প শুরু করে দিল। গল্প করার মাঝে কখন সময় ফুরিয়ে গেল কয়েকজন বুঝতেই পারল না। সময় পেরিয়ে সময়ের কাটা 12টার কাছাকাছি এসে ঠেকেছে। রায়ান মাত্রই ফিরল নিজ গৃহে। একটা অপারেশন থাকায় তা শেষ করে আসতেই রাত হলো। ডাক্তার হওয়ার তো এই এক সমস্যা, তাদের সময় দেখে কাজ করার উপায় নেই। সদর দরজা পেরিয়ে হলরুমে পা রাখতেই নিজের বউসহ পরিবারের সবাইকে গল্প করতে দেখে পা দুটো স্থির করল, চোখ নিবিষ্ট করল তাদের পানে। কারো আগমন টের পেলে তারাও ফিরে তাকালো। রায়ান আর নিশাদের কোনা চোখে চোখ পড়ল। নিশাদ ব্যতিব্যস্ত হয়ে চোখ সরিয়ে নিতেই রায়ানও তার পদযুগল সচল করে উপরের দিকে উঠতে উঠতে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, আমার জন্য কড়া করে 1 কাপ কফি পাঠাও, মাথাটা ভীষণ ধরেছে। রিমি বেগম বিচলিত হয়ে জিজ্ঞেস করল, খাবার খাবি না নাকি রুমে পাঠিয়ে দিব? খেয়ে এসেছি আম্মু, ছোট 3 শব্দের উত্তর করে উপরে উঠে গেল রায়ান। ছেলে খেয়ে এসেছে শুনে রিমি বেগম আর বসা থেকে উঠলেন না। নিজের পুত্রবধূর পানে গাঢ় স্বরে নির্দেশ দিল, নিশাদ, রায়ানের জন্য 1 কাপ কফি তৈরি করে নিয়ে যাও। এতদিন তো নিজেই বানিয়ে হাতে ধরিয়ে দিত, তাহলে আজ কেন তাকে বানিয়ে নিয়ে যেতে বলছে? সে বানিয়েছে জানার পর যদি লোকটা না খায়? যদিও তার নিয়ে যাওয়া কফি খায়, তবু ওই লোকটি দিয়ে বিশ্বাস নেই। কথাগুলো ভেবেই নিশাদ শাশুড়ির উদ্দেশ্যে মিনতি করে বলতে চাইল, আম্মু, আপনি বানিয়ে দিন, আমি নিয়ে যাব। কথা শেষ করতে পারল না। নিশাদ তার আগেই রিমি বেগম গম্ভীর স্বরে ব্যক্ত করল, আর কতদিন আমি বানিয়ে খাওয়াবো? স্বামী হয় তোমার, তার দায়িত্ব নিতে শেখো। নিশাদ আর কোনো বাক্য ব্যয় না করে উঠে পড়ল। সোজা কিচেনে গিয়ে নিজের মতো করে একটা কফি তৈরি করে নিল। বাপের বাড়িতে গিয়ে একবার চা করে খাইয়েছিল, আর আজ প্রথম কফি বানালো স্বামীর জন্য। কেমন হবে ভেবে একটু শঙ্কিত হলো। বানানো শেষ হতেই কফি কাপটা নিয়ে রায়ানের রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো। রায়ানের দরজা হালকা করে ফেরানো। নিশাদ দরজায় নক করলেও আজ আর ভেতর থেকে কোনো আওয়াজ ভেসে এলো না। নিশাদের ভ্রু কুঁচকে এলো। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রায়ানকে কোথাও দেখতে পেলে না। কফির কাপটা ছোট টেবিলটার উপর রেখে দিয়ে ব্যালকনিতে ভুলুক মারল, সেখানেও নেই। সেখান থেকে ব্যালকনির দরজা অবধি আসতেই পা দুটি থেমে গেল। রায়ান মাথা পুছতে পুছতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। পরনে শুধুই একটা ট্রাউজার মাত্র। রায়ানের খোলা বক্ষপট জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা শরীরে তা যেন মুক্ত দানার মতো ঝলমল করছে। হয়তো শরীরটা ভালো করে পুছেনি। স্বামীকে প্রথমবার কাছে থেকে এমন করে দেখে আখি দুটো বেহায়া হতে চাইলেও তা নামিয়ে নিল। কেমন যেন লজ্জা অনুভব হলো। এই কদিনে কখনো রায়ানকে এমন করে দেখেনি, তাই হয়তো এই লজ্জা। নিশাদকে চোখ নামিয়ে স্থির হয়ে থাকতে দেখেও রায়ান কোনো বাক্য ব্যয় করল না। হাতের টাওয়ালটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করে পরনে জড়িয়ে নিল।
নিশাদ চোখ তুলে তাকাতেই রায়ানকে আর দেখতে পেলে না সামনে। ভ্রু কুচকে বাসে তাকাতেই দেখল বাবু দুহাত বুকে গুজে টেবিলের সাথে হেলান দিয়ে তার দিকেই অপলক তাকিয়ে আছে। বক্ষপটটাও জামার ছায়াতলে ঢেকে নিয়েছে। রায়ানকে এমন করে তাকাতে দেখে নিশাদ পুনরায় চোখ সরিয়ে বিছানার দিকে দেখতেই ভ্রুতে আরও ভাঁজের সৃষ্টি হলো। লোকটা তো এমনিতে পরিপাটি আর গোছালো, তাহলে ভেজা টাওয়াল এভাবে বিছানায় ফেলে রাখে কেন? সে এগিয়ে এসে টাওয়ালটা নিয়ে গিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রুমে আসতেই দেখল রায়ান কফিতে চুমুক বসিয়েছে।